হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 7 পরিবেশ বিজ্ঞানের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে আমাদের 8 নম্বর যে স্কুল আছে এটা শুরু করব এবং এটা আমাদের পেজ নম্বর 238। ওকে, আর তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে আমাদের 2025 মানে এমন নয় যে এই কোশ্চেন আনসার যারা হচ্ছে পরের বছর দেখবে তাদের জন্য কাজে লাগবে না, যারা হচ্ছে নেক্সট ইয়ারেও দেখছো, মানে 2026-27 যদি কেউ দেখে থাকো, যতক্ষণ সিলেবাস আমাদের একই থাকবে, মানে আমাদের পুরোপুরি সিলেবাস চেঞ্জ না হবে, ততদিন কিন্তু এইগুলোকে তোমরা দেখতে পারো। কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু একই থাকে, কোয়েশ্চেন যেগুলো আসে সেগুলো কিন্তু মোটামুটি সেমই থাকে, কনসেপ্ট একই থাকে। ওকে, তো চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলা আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো বলে হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন আছে, সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারে। দেখো, যেহেতু সমতল আয়না বলেছে সেই কারণে বস্তুর যে প্রতিবিম্ব তার আকারও কেমন হবে? সমান হবে। এক্ষেত্রে অপশন এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা এই কোয়েশ্চেনগুলো মানে এই ক্লাসগুলো করছো তারা চাইলে কিন্তু এর পিডিএফ গুলো নিয়ে নিতে পারো, ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট বের করে নিতে পারো। তার জন্য এর লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা তোমরা চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে সেখান থেকেও কিন্তু তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, চলো দেখা যাক এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে। বলেছে অ্যামোনিয়াম মূলক ও সালফেট মূলক দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। তো এক্ষেত্রে এটা কি হবে? দেখো, অ্যামোনিয়া যেহেতু উপরে দেখো প্লাস কি একটা আছে, কিন্তু সালফেট যদি দেখো তাহলে 2 মাইনাস আছে, মানে কি দুটো মাইনাসের সাথে একটা প্লাস তো কখনো অ্যাড হবে না, তার জন্য দুটো প্লাস দরকার। তাহলে এখানে আমাদের দুটো হচ্ছে NH4 আসবে, তাহলে সংকেত কি হবে? NH4 হোল টুয়াইস SO4, কারণ SO4 একটাতেই 2 মাইনাস আয়ন থাকে। সেক্ষেত্রে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তোমাদের এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট চলে এসো। বলেছে প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল, মানে কি যেগুলো মাটিতে মিশে যায় বা বলতে পারো যেগুলো ভেঙে যায়। ওকে, প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? তো এক্ষেত্রে আমাদের পিভিসি, মাংসপেশির প্রোটিন আর পেট আছে। তো এক্ষেত্রে মাংসপেশির প্রোটিন, কারণ এটা আগেও আমরা অনেকবার পেয়েছি। এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ভালো একটা কোয়েশ্চেন। ওকে, খেয়াল রাখবে। ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগের নাম। তো ভিটামিন ডি এর জন্য কি হয়? রিকেট রোগ হয়। সেক্ষেত্রে আমাদের অপশন সি আমাদের সঠিক। তারপরে দেখো বলেছে এই গ্রহে জল সংক্রমণের কারণে একজনের মৃত্যু ঘটেছে প্রতি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 8 সেকেন্ড সময়। তো এটা 4 সেকেন্ড, প্রতি 8 সেকেন্ডে একজনের মৃত্যু ঘটছে জলের কারণে। জলে বিভিন্ন ধরনের বিষক্রিয়ার জন্য বা জলে বিভিন্ন ভারী ধাতুর সংক্রমণের কারণে কিন্তু এই ধরনের যে সমস্যা সেগুলো ঘটছে। ওকে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। ওকে, তোমরা হচ্ছে কোনো প্রবলেমও যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে হচ্ছে সেগুলো জানাতে পারো। ওকে, আর তার সাথে সাথে এগুলো অবশ্যই তোমরা চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারো, আর তোমাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথেও ক্লাসগুলো ইউজফুল মনে হলে অবশ্যই শেয়ার করে দিন। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলেছে। ম্যালেরিয়া রোগ ছড়ায় যে মশা, তা হলো কোন মশা? ম্যালেরিয়া রোগ ছড়ায় অ্যানোফিলিস মশা। ঠিক আছে, বাকিগুলো আমরা জানি, কিউলেক্স এবং এডিস, এদেরও মনে রাখতে হবে যে এরা কোন কোন রোগ ছড়ায়। তারপরে চলে এসো, পদার্থের অবস্থা পরিবর্তনের সময় ড্যাশ অপরিবর্তিত থাকে। তো পদার্থের অবস্থা পরিবর্তনের সময়, এটা হচ্ছে আমরা তাপের কনসেপ্ট নিয়েই যদি আমরা করি, কারণ এটা যেহেতু ফার্স্ট কোশ্চেন তাহলে এটা আমাদের তাপের উপর থেকেই আসতে পারে। তাহলে এক্ষেত্রে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় ড্যাশ অপরিবর্তিত থাকে, তাহলে এটা হবে তাপমাত্রা বা উষ্ণতা, এটা অপরিবর্তিত থাকে। তারপরে বলেছে দেখো, সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছকে ড্যাশ আলোক রশ্মি গুচ্ছ বলা যেতে পারে। তো এখানে আমাদের সূর্য থেকে আসা যে আলোক রশ্মি গুচ্ছ সেগুলোকে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলা হয়। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা 3 নম্বর। কি বলেছে দেখো, ঋণাত্মক আধানযুক্ত আয়নকে ড্যাশ বলা হয়। তো যেহেতু ঋণাত্মক মানে নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ থাকলে তাকে আমরা বলবো অ্যানায়ন, আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে ক্যাটায়ন। তাহলে এক্ষেত্রে ঋণাত্মক বলেছে, তাহলে এটা কি হবে? অ্যানায়ন হবে। তারপরে দেখো বলেছে ওজন হিসেবে জেলিফিশে জলের পরিমাণ ড্যাশ শতাংশ। তো কত শতাংশ জল জেলিফিশের দেহে থাকে? তো এটা হবে 95% জল জেলিফিশের দেহে থাকে। তারপরে দেখো বলেছে শুধু টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যেই পৃথিবীর বুক থেকে ড্যাশকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে। তো কি? গুটি বসন্ত রোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে। তারপরে চলে আসো নিচের দিকে। বলেছে সত্য মিথ্যা। পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। তো এটা আমরা জানি যে প্রত্যেকটা লেবু, সেটা পাতিলেবু হোক, কমলা লেবু হোক, যাই হোক না কেন, লেবু মানেই তার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকবে, তাহলে এটা আমাদের সত্য। তারপরে বলেছে দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট হলো তাপমাত্রা মাপার স্কেল। তো সেলসিয়াস আর ফারেনহাইট হচ্ছে তাপমাত্রা মাপার স্কেল নয়, কারণ এটা কি তাপমাত্রা মাপার স্কেল, বাট এখানে বলেছি কি তাপ মাপার স্কেল, কিন্তু তাপ মাপার নয়, তাপমাত্রা মানে যেটাকে আমরা উষ্ণতা বলি সেটা মাপা হয়, সেক্ষেত্রে এটা মিথ্যা। তারপরে বলেছে দেখো, 1993 সাল থেকে 2005 সালের মধ্যে সমুদ্র তটে প্রতি বছরে গড়ে 3 সেমি করে জলস্তর বেড়েছে। ঠিক আছে, প্রতি বছরে জলতল কত বেড়েছে? 3 সেমি। তো এটা হচ্ছে মিথ্যা, কারণ এতটা করে জলতল বাড়লে 1993 থেকে 5 সাল এতদিন অনেকটাই আমাদের ভারতবর্ষের নিচের দিকে, বুঝতে পারছো, অনেকটাই জলের তলায় চলে যেত। তো এটা হয়নি, তো এক্ষেত্রে এটা মিথ্যা। তারপরে দেখো বলেছে এসআই তে, এটা আমাদের ডানের সাথে বাম মেলাতে হবে, নিচে অ্যান্সারও করা আছে। তো এসআই তে বলের একক তোমরা জানো প্রত্যেকে নিউটন, তো এটা হচ্ছে বি। পৃথিবীর টানকে আমরা কি বলি? মহাকর্ষ বা অভিকর্ষ বল। তো সেক্ষেত্রে আমরা পৃথিবীর টানকে বলবো মহাকর্ষ বল। আর ভর ইন্টু ত্বরণ, এটা কি? বল ইজ ইকুয়াল টু আমরা জানি ভর ইন্টু ত্বরণ, যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। এটা খেয়াল রাখতে হবে, যেটা সমীকরণটা আই থিঙ্ক তোমাদের মনে আছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এফ হচ্ছে কি আমাদের প্রযুক্ত বল, আর এম বলতে কি বস্তুর ভর, আর এ বলতে ত্বরণ। তো সেক্ষেত্রে বলের সাথে বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, তাই এটার সাথে এটা ম্যাচ করবে।
ক্লিয়ার? নাও চলে আসি আমরা এবার নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, বলেছে একটি বাক্যে উত্তর দাও, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? তো কোনো মৌলের পরমাণুর কেন্দ্রকে যতগুলো প্রোটন থাকে তাকে সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে। ঠিক আছে, আর এই পরমাণু ক্রমাঙ্ক যেটা, এটাই কিন্তু পারমাণবিক সংখ্যা, এটা মনে রাখতে হবে, একই জিনিস। তো এই ক্ষেত্রে একটি পরমাণু বা একটি মৌলের পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকেই বলা হয় ওই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, নেক্সট চলে এসে বলেছে কেলাসাকার পদার্থ কাকে বলে? যে পদার্থে কণাগুলি অনিয়মিতভাবে সাজানো থাকে ও নির্দিষ্ট আকৃতি থাকে না তাকে কেলাসাকার পদার্থ বলে। মানে কি, যে কণাগুলি অনিয়মিত সাজানো থাকে এবং কোনো নির্দিষ্ট আকৃতি থাকে না তাকেই আমরা বলবো কেলাসাকার পদার্থ। যেমন বলতে পারি এখানে কাঁচ, নুন, এগুলো সব কি কেলাসাকার, কারণ নির্দিষ্ট এদের কোনো আকার নেই, এদের আকার হচ্ছে ইরেগুলার শেপ, কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আলাদা আলাদা শেপের কিন্তু হয়। ঠিক আছে, তো সেই কারণে এদেরকে আমরা কি বলবো, কেলাসাকার পদার্থ। ওকে, এবার দেখো আমাদের কি আছে 3 নম্বর, প্রবাল প্রাচীর কি? তো এখানে দেখো প্রবাল তোমরা প্রত্যেকেই জানো, প্রবাল বা কোরাল যেটা হচ্ছে বলা হয়। তো এই প্রবাল বা কোরাল হচ্ছে সামুদ্রিক এক ধরনের প্রাণী, এরা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত, এগুলো আমরা জানি। তো এরা কি হয়, সমুদ্রের তলায় মারা যাওয়ার পরে, এরা যেহেতু ঝাঁকে ঝাঁকে থাকে, যখন মারা যায় এরা কি হয়, মানে সমুদ্রের যে অগভীর যে অংশ যেখানে হচ্ছে তুলনামূলক গভীরতা কম অনেক থাকে, ঠিক আছে, সেই রকম জায়গায় এরা এক জায়গায় করে জমা হয় এবং জমা হতে হতে পাথরে, যেহেতু এদের দেহ ক্যালসিয়াম কার্বনেট নিশ্চিত মানে দ্বারা গঠিত থাকে, যে কারণে এটা দীর্ঘদিন ধরে এক জায়গায় জমা হওয়ার ফলে সেই জায়গাটা পাথরের মতো একটা আকৃতি গঠন করে। এবং যেহেতু হচ্ছে তোমার এদের মানে এরা বিভিন্ন কালারের হয়, ঠিক আছে, প্রবাল যেগুলো সেগুলো বিভিন্ন কালারের হয়, তো যে কারণে সমুদ্রের তলায় দেখতে খুব সুন্দর লাগে, যখন এগুলো মারা যাওয়ার পর এরকম পাথরের মতো স্তরে স্তরে জমা হয়, এটা হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে। তো এটা যখন প্রাচীরের মতো গঠন করে, তো এখন ডেফিনেশনটা আমরা একটু দেখবো। তো প্রবাল প্রাণীর মৃতদেহ ও তাদের নিঃসৃত চুনজাত পদার্থ জমে সমুদ্রের অগভীর অংশে বা সমুদ্রের তলদেশে যে প্রাচীরের মতো গঠন সৃষ্টি করে তাকেই প্রবাল প্রাচীর বলে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো? তো এক্ষেত্রে যে খাদ্য রাসায়নিক প্রক্রিয়ায় কৃত্রিম ভাবে প্রস্তুত করা হয় তাকে সংশ্লেষিত খাদ্য বলে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসো, গত 20 বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা কতগুলি? তো গত 20 বছর নিশ্চিহ্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা 27টি। ওকে, এবার চলে আসি আমরা একটু দুই একটি বাক্যে উত্তর, একটু বড় বড় কোয়েশ্চেন আছে এগুলো। তো এগুলো হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমও এখানে দিয়ে দিয়েছে। তো এখানে তোমাদের এটা সময় ও গতির যে অধ্যায়টা আছে সেখান থেকে কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে সাইকেল চালাচ্ছে, তাহলে এটা কি তার বেগ। ওকে, এবার বলেছে দেখো স্কুলের গেটে এসে সে ব্রেক কষলো, ব্রেক কষায় যেহেতু সাথে সাথে আমাদের সাইকেল দাঁড়িয়ে যায় না, এখানে দেখো 5 সেকেন্ড এটা এর সাথে জুড়ে গেছে, বাট এটা 5 সেকেন্ড পর সাইকেলটি আবার থেমে গেল, কারণ ব্রেক কষলে কি কিছুক্ষণ টাইম নেয় তারপরে থামে, তাহলে 5 সেকেন্ড সেটা থেমে গেল। সাইকেলটির মন্দন কত? যেহেতু এটা কি আস্তে আস্তে ব্রেক হ্রাস পেয়েছে, আর আমরা জানি যে ব্রেক হ্রাসের হারকে কি বলা হয়, মন্দন। তাহলে দেখো প্রথমে বেগ ছিল কি 10 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের প্রাথমিক বেগ লিখে এখানে ধরে নিতে হবে। অন্তিম বেগ শেষে যেহেতু সাইকেলটা থেমে গেছে, তাহলে কি আর কোনো বেগ নেই, 0 মিটার পার সেকেন্ড। এবার দেখো সময় কতটা লেগেছে তার জন্য, 5 সেকেন্ড। এবার তাহলে আমাদের সূত্র কি, ত্বরণ বা মন্দনের যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে আমরা কি করব, যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে অন্তিম বেগ 0 মাইনাস প্রাথমিক বেগ মানে হচ্ছে 10, তাহলে 0 থেকে 10 মাইনাস করলে কত হবে, -10। আর নিচে 5 ছিল কারণ টাইম নিচে, ঠিক আছে, কারণ বেগের পরিবর্তন বাই সময়, এটাই ছিল আমাদের সূত্র। তাহলে এখানে আমরা বলতে পারি যেটা -10/5 মানে কি -2, তো -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এগুলো দেখো এগুলো কিন্তু বেগ, বাট এখানে ত্বরণ আছে, তার মানে কি উপরে তো বেগ থাকছে যার জন্য মিটার পার সেকেন্ড, প্লাস নিচে আরো একটা এস বা সময় থাকছে, যে কারণে এই এসটা উপরে যখন উঠছে তখন এটা কি করছে, এস এর স্কোয়ার করে দিচ্ছে। তাই এটা খেয়াল রাখতে হবে, ত্বরণের একক কি 2 মিটার পার মানে সরি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এখানে ত্বরণের যে ক্যালকুলেশন সেটা এইভাবে আমরা করব। ঠিক আছে, বেগ বৃদ্ধির হার বাই সরণকে মাথায় রেখে করব। ক্লিয়ার? একটি খেলার বলকে ক্যাচ ধরার পর বল সমেত হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হলো, কেন? তো দেখো এই ধরনের ঘটনা কেন হয়, কারণ দেখো যখন আমরা বলকে ধরছি তখন বলটা যখন নিচের দিকে পড়ছে, অভিকর্ষ বলের জন্য তার একটা নির্দিষ্ট গতি থাকছে। এবার আমরা হাতটা বলের যখন সংস্পর্শে আসে তখন যদি বলের গতি যেদিকে বা বলটা যেদিকে যাচ্ছে সেই দিকে যদি সরিয়ে না নিই, তাহলে কি হবে, মানে ওটাকে ধরে যদি আমরা সরাই তাহলে কি হবে, ওর যে গতিটা সেটা কমার জন্য কিছু সময় পাচ্ছে, প্লাস আমরা ওর উপর একটা বল প্রয়োগ করতে পারছি, যার ফলে বল যখন ক্যাচ ধরে তখন বলের গতি কিছুটা সরিয়ে নেওয়া হয়, কারণ ঘাতের প্রভাব কমানোর জন্য। যে বলের মধ্যে যে বলটা আছে, মানে বল তো একটা গতিবেগে আছে, তাহলে ওর যে গতিটা আছে তার জন্য আমাদের হাতের উপর যে বল প্রয়োগ হবে সেই বলটা কিছুটা কমানোর জন্য এটি বলের ভরবেগ শূন্য হতে প্রয়োজনীয় যে সময় সেটাকে বাড়িয়ে দেয়, এবং তার ফলে হাতের উপর যে প্রযুক্ত বল সেটা অনেকটা কমে যায় এবং ক্যাচটি নিরাপদে ধরা সহজ হয়ে যায়। বোঝা গেল? এই কারণেই যখন ক্যাচ ধরা হয় তখন বল যেদিকে মানে আসছে সেই দিকে আমাদের ক্যাচটা বলের সংস্পর্শে বল আসার সাথে সাথে আমাদের হাতটাকে সেই দিকে কিছুটা সরিয়ে নিতে হয়। বোঝা গেল? তো এটাকে তোমরা নিজেদের ভাষায়ও লিখতে পারো, এমন নয় যে এরকমই লিখতে হবে, তবে কনসেপ্টটা যেন একই থাকে, আদারওয়াইজ তোমরা এটা যেমন আছে তেমনই মুখস্থ করে লিখছো।
নেক্সট চলে এসে বলেছে বিয়োজন বিক্রিয়া কাকে বলে। বিয়োজন মানে আমরা আগে অলরেডি অনেকবার পেয়েছি, যখন হচ্ছে একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক উপাদানে বিভক্ত হবে তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলা হবে। ওকে, আর বিয়োজন বিক্রিয়াতে CO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে গিয়ে কি তৈরি করছে, CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে তৈরি করছে। আর দেখতে পাচ্ছ এখানে একটা যৌগ ভেঙে দুটো তৈরি করলো। এবার দুটো হতে পারে, দুইয়ের অধিক হতে পারে, বাট একটা যৌগ ভেঙেই তৈরি হতে হবে, এখানে আর অন্য কোনো যৌগ থাকবে না। ক্লিয়ার? তো সেই কারণে এটাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। তারপরে চলে এসেও বলেছে পরমাণুর গঠনকারী কণাগুলির নাম কি। তো পরমাণুতে 3টে কণা থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এবার বলেছে তাদের আধানের প্রকৃতি কেমন। আধান কেমন হবে, প্রোটনের জন্য এটা ধনাত্মক আধান হবে, নিউট্রনের জন্য নিরপেক্ষ বা নিস্তড়িত বলতে পারো, এবং ইলেকট্রনের জন্য এটা ঋণাত্মক। ওকে, এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রোটন যতগুলো থাকে ইলেকট্রন ততগুলো থাকে, কিন্তু নিউট্রন ততগুলো নাও থাকতে পারে, তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে। ওকে, এবার দেখো বলেছে মানব দেহে ওজনের প্রায় 96.3 যে 4টি মৌল মিলিত ভর তাদের নাম লেখো। যে 4টি মৌল মিলিয়ে বেসিক্যালি এই ভরটা মানুষের দেহে হচ্ছে তৈরি হয়। কি কি? এক হচ্ছে অক্সিজেন, 2 কার্বন ডাই অক্সাইড, 3 হাইড্রোজেন আর 4 হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, এই 4টে মেইন উপাদান যেগুলো মানব দেহের হচ্ছে ওজনের জন্য দায়ী, এবং প্রায় 96.3 মানে আমাদের দেহে হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যা নিয়ে আমাদের দেহের মাসল থেকে শুরু করে হাড় থেকে শুরু করে যা যা গঠিত হচ্ছে সবগুলোর মধ্যে কিন্তু এই 4টি উপাদান থাকে। ঠিক আছে, যে কোনো জীবদের, শুধু আমাদের বলে নয়, যে কোনো জীবদের। তারপরে চলে এসে বলেছে পলিমার কি এবং একটি উদাহরণ দাও। তো পলিমার কি? পলিমার হলো একাধিক মনোমার যুক্ত হয়ে গঠিত হওয়া পদার্থ, যাকে আমরা পলিমার বলি। উদাহরণ কি? পলিথিন বলতে পারো, PVC বলতে পারো, পেট বলতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। তারপরে দেখো বলেছে ফ্যাটে দ্রব্য, জলে দ্রব্য এমন দুটি ভিটামিনের উদাহরণ দাও। তো আমরা সবগুলোই লিখে দিই। ফ্যাটে কোনগুলো দ্রবীভূত হয়? ADE এবং জলে দ্রবীভূত হয় ভিটামিন C এবং B কমপ্লেক্স। তো এগুলো হচ্ছে ফ্যাটে, জলের দ্রব্য ভিটামিন, আর এগুলো ফ্যাটে দ্রব্য। ক্লিয়ার? এগুলো আমাদের একদম জলের মতো মুখস্থ রাখতে হবে, এবং তার সাথে সাথে এদের যে রোগগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে চলে এসো বলেছে খাদ্যে কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয়। তো খাদ্যে কিসের অভাবে ম্যারাসমাস রোগ হয়? মেইনলি দেখো খাদ্যের মধ্যে আমাদের যদি দীর্ঘদিন ক্যালোরি এবং প্রোটিনের অভাব দেখা যায় তবেই ম্যারাসমাস রোগ হয়, এবং এদের বয়সটা মনে রাখতে হবে যে কোন বছর বয়সের শিশুদের মধ্যে এই রোগ হয়। তো আমাদের ম্যারাসমাস যেহেতু বলা হচ্ছে, তো ম্যারাসমাস 6 থেকে 2 বছর বয়সের শিশুদের মধ্যে দেখা যায়। আর যদি এখানে আমি কোয়াশিওরকর বলতাম তাহলে এটা কিন্তু হতো আমাদের 1 বছর থেকে 4 বছর বয়সের শিশুদের মধ্যে দেখা যায়। ওকে, তো এই জন্য দুটোই মনে রাখতে হবে, কারণ দুটোই কিন্তু আমাদের যেহেতু এখানে ম্যারাসমাস বলেই দিয়েছে সেই জন্য ম্যারাসমাস, বাট দুটোই কিন্তু আমাদের ক্যালোরি এবং প্রোটিনের অভাবের জন্য হয়। আই থিঙ্ক তোমরা জানো এটা, তাই না? নেক্সট চলে এসো ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। তো ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পট কি কি আছে? হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও তার সংলগ্ন অঞ্চল, এবং তার সাথে ইন্দো বার্মা আর সুন্দারল্যান্ড। তো 4টে মনে রাখতে হবে। এক হচ্ছে হিমালয়, যেটাকে আমরা পূর্ব হিমালয় বলবো, এটাকে তোমরা পূর্ব হিমালয় লিখবে। ওকে, বা হিমালয় বললেও অসুবিধা নেই, তবে পূর্ব হিমালয়টা অনেক বেশি বেস্ট শোনায়। তারপরে দেখো পশ্চিমঘাট পর্বতমালা, এটা আই থিঙ্ক তোমরা জানো। ভারতের যদি হচ্ছে আমরা ম্যাপ দেখি তাহলে ভারতের ম্যাপের নিচে যে ভি শেপ আছে এই দিকে আছে আমাদের কি পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, এই জায়গাগুলো পশ্চিমঘাট পর্বতমালা আছে। তারপরে দেখো বলেছে তার সংলগ্ন অঞ্চল, তো এটা আমাদের না বললে হবে, শুধু পশ্চিমঘাট পর্বতমালা বললে হবে, তার সাথে ইন্দো বার্মা অঞ্চল আর সুন্দারল্যান্ড। ওকে, আচ্ছা সুন্দারল্যান্ডের মধ্যে খেয়াল রাখবে আন্দামান ও নিকোবর যে দ্বীপপুঞ্জ এটা কিন্তু সুন্দারল্যান্ডের মধ্যে আসে। তারপর বলেছে দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে। তো খাদ্য শৃঙ্খল হলো জীবেদের মধ্যে খাদ্য গ্রহণের একটি ধারাবাহিক সম্পর্ক, যেখানে একটি জীব অন্য জীবের খাদ্য হয়। ঠিক আছে, দেখো উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ঘাস খাচ্ছে কি ঘাস ফড়িং, এবং ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, এবং ব্যাঙকে খাচ্ছে সাপ, আর সাপকে খাচ্ছে কি ঈগল। তো এইভাবে আমাদের শৃঙ্খল চলতে থাকে, আর এটাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। ওকে, নেক্সট চলে বলেছে পোলিও রোগের দুটি লক্ষণ লেখো। তো পোলিও রোগে কোন কোন লক্ষণ দেখা যায়? প্রথমত পোলিও রোগের ক্ষেত্রে সাধারণত জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, সারাক্ষণ হচ্ছে ক্লান্ত একটা থাকা, এবং গলা ব্যথার মতো উপসর্গ দেখা যায়, প্রথম কথা। দ্বিতীয় আর কি দেখা যায়? এর কিছুদিন পরেই হচ্ছে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে ঘাড় শক্ত হয়ে যায়, মানে ঘাড় ঘোরাতে পারে না, খিঁচুনি, বিভিন্ন পেশি সেগুলো হচ্ছে তোমার শক্ত হয়ে যাওয়া, এই ধরনের উপসর্গ দেখা যায়। ওকে, নেক্সট চলে এসো আমাদের পরেরটা, বলেছে দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। তো দেখো উপকারী ব্যাকটেরিয়া তো অনেক কিছুই হতে পারে, তো আমরা হচ্ছে মোটামুটি দুটো লিখে দিয়েছি। তো এখানে ল্যাক্টোব্যাসিলাস আর রাইজোবিয়াম আছে, চাইলে তোমরা হচ্ছে স্টেপটোকক্কাস বা এই ধরনের কিছু লিখতে পারো যেগুলো আমাদের সাহায্য করে কাজে। তো এখানে ল্যাক্টোব্যাসিলাস যেটা, এটা কি করে? দুধকে দইতে রূপান্তরে সাহায্য করে। আর রাইজোবিয়াম এটা কি করে? এটা আমাদের যে উদ্ভিদ আছে উদ্ভিদের মাটির মধ্যে হচ্ছে নাইট্রোজেনের হার বাড়াতে বা নাইট্রোজেনের হার বৃদ্ধি করতে রাইজোবিয়াম সাহায্য করে, এবং যে কারণে এদের মিথজীবী ব্যাকটেরিয়াও বলা হয়। ঠিক আছে, নেক্সট চলে এসো আমাদের 13 নম্বর কোয়েশ্চেন, কি বলেছে 2NH3, এটা বেসিক্যালি অ্যামোনিয়া 2 মোল নেওয়া আছে। তো এই যৌগের নাইট্রোজেন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন কতগুলো আছে? তো দেখো 2 মোল যেহেতু বলেছে, যদি আমাদের 1 মোল না হতো তাহলে নাইট্রোজেন হতো একটা, হাইড্রোজেন হতো 3টে। যেহেতু 2 মোল তাহলে কেটে ডবল হয়ে যাবে, একটা কত হয়ে যাবে? দুটো হয়ে যাবে নাইট্রোজেন, আর যেটা 3 আছে এটা ডবল হয়ে কত হবে? 6টা। তো এটাই হলো আমাদের নাইট্রোজেন ও হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা এই যৌগের ক্ষেত্রে। ঠিক আছে, আলাদা আলাদা এখানে 3 হলে সেটাও আবার চেঞ্জ হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে।
তারপরে চলে এসে দেখো, এইটা বেশ একটা মজাদার কোশ্চেন, তোমাদেরকে বোকা বানানোর জন্য এরকম একটা ডায়াগ্রাম দেওয়া হয়, এই ধরনের কোশ্চেন দেওয়া হয়। কি বলেছে, কোনো ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি সি ডি হয়ে পুনরায় এই বিন্দুতে ফিরে আসলো। তাহলে এখান থেকে গেল, এখান থেকে ঘুরে 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 এখানে আসলো। ধরুন একটা পার্ক আছে, তোমাকে বলা হলো তুমি এখানে ঘুরে 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 আসো, এসে এখানে দাঁড়িয়ে যাও আবার আগের পজিশনে। তাহলে তোমার যখন আগের পজিশন এবং হচ্ছে অন্তিম মানে ঘুরে আসার পরের যে পজিশন সেই দুটো একই হলো, তখন তোমার স্মরণ কত হবে। তো বেসিক্যালি দেখো স্মরণ তখন কত হবে, সিম্পল স্মরণ আমাদের সবসময়ের জন্য প্রাথমিক আর অন্তিম যে অবস্থান সেই দুটো অবস্থানের সরল রৈখিক যোগফল। ঠিক আছে, একটা সরলরেখা দ্বারা যোগ করলে যেটা হবে সেটা। ঠিক আছে, আমি এটা না ধরে এইটা বিন্দু হচ্ছে। তাহলে এখান থেকে শুরু করে যদি এখানে যাও তাহলে তোমার স্মরণ এটা যতটা দূরত্ব সেটা। কিন্তু ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে আবার তুমি এখানেই চলে আসলে, তাহলে এখানে দুটো অবস্থান আমরা পাচ্ছি না, একটাই অবস্থান। তাহলে একটা থেকে একটা মানে একই জিনিস যদি মাইনাস করা হয় তাহলে কি হবে, 0। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ওই ব্যক্তির স্মরণ কত, 0। বোঝা গেল? যেটা নিচে আমাদের দেখো দেওয়া আছে, তাহলে ব্যক্তির স্মরণ কত, 0 মিটার। যেহেতু আমাদের মিটার দেওয়া আছে এগুলো প্রত্যেকটা, সেক্ষেত্রে 0 মিটার। কারণ যাত্রা শুরু এবং শেষ একই বিন্দুতে হলে মোট দূরত্ব যাই হোক না কেন, এক্ষেত্রে স্মরণ সবসময় 0, কারণ দূরত্ব তো অতিক্রম করেছে, এটা কোনো সন্দেহ নেই। যদি বলতো এখানে দূরত্ব কত, তাহলে এই চারটে যোগফল করতে হতো। বাট যেহেতু দূরত্ব বলেনি, আমাদের স্মরণ চেয়েছে, তাই জন্য আমরা মনে রাখবো এটা কত, 0 হবে। ক্লিয়ার? তো নাও এই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা, কোথাও কোনো ডাউট নেই। যদি থাকে অবশ্যই কমেন্ট করছো। আর তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই পুরোটা দেখবে, কারণ তোমরা অনেক সময় পুরোটা না দেখে স্কিপ করে যাও, যে কারণে অনেকটা এফেক্ট পড়ে। ঠিক আছে, তো সেই কারণে পুরোটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই তোমাদের ব্যাচমেট যারা আছে তাদেরকেও শেয়ার করবে। ঠিক আছে, চলো স্টুডেন্ট, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে।